আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চোখ নিয়ে আলোচনা অনুষ্ঠান আই টক। আই টকে আজ ১২তম এপিসোড। এই ১২তম এপিসোডে আমরা আজকে কথা বলবো আপনাদের চোখের বিভিন্ন সমস্যা, তার প্রতিকার এবং বিভিন্ন চিকিৎসা নিয়ে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আই কেয়ার হসপিটাল জিগাতলার দুজন কনসালটেন্ট রেটিনা স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি ডক্টর সুজিত কুমার সরকার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি ডক্টর শাফিউল মুস্তাফিজ, যিনি একজন অকুলোপ্লাস্টিক্স বিশেষজ্ঞ। দর্শকবৃন্দ, আজকে আমরা রেটিনা এবং অকুলোপ্লাস্টিক্স এই দুটো টপিকস নিয়ে কথা বলবো। এই দুটো টপিকস নিয়ে আপনাদের যে কোনো সমস্যার কথা এই লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনারা কিন্তু বলতে পারেন, আমাদেরকে কমেন্টে লিখতে পারেন, আমাদের বিশেষজ্ঞ বৃন্দ এর উত্তর দিবেন। দর্শকবৃন্দ, আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। ডক্টর সুজিত কুমার সরকার, আশা করি ভালো আছেন। জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি রেটিনা বিশেষজ্ঞ। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, রেটিনা কি এবং এই রেটিনাতে কি কি রোগ হয়? ধন্যবাদ ডক্টর আশরাফুল হক হৃদয়। ধন্যবাদ আইটকের দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন। দর্শকবৃন্দ, আমাদের সংযোগে কিছুটা বিঘ্ন হচ্ছে। আমরা আশা করি অচিরেই ডক্টর সুজিতের সাথে সংযোগ ফিরে পাবো। আমরা চলে যাচ্ছি ডক্টর শাফিউল মুস্তাফিজের কাছে। ডক্টর শাফিউল মুস্তাফিজ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি আপনি অকুলোপ্লাস্টিক বিশেষজ্ঞ। আমরা কিন্তু যখন এই যে টেলিমেডিসিন দেই, আমরা বিভিন্নভাবে কোশ্চেন পাচ্ছি যে চোখ দিয়ে পানি পড়ছে। খুব কমন প্রশ্ন রোগীদের কাছ থেকে আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, এই যে চোখের পানি আসলে এটা কি এবং এই পানি পড়ার কারণগুলো কি? প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে আমি দর্শকবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে আমরা কিছুক্ষণ পরপর চোখের পলক ফেলি। এই অবস্থায় আমাদের চোখ যদি ড্রাই থাকতো তবে সেক্ষেত্রে আমরা এত সহজে এবং স্মুথলি চোখের পলক ফেলতে পারতাম না। যে পিচ্ছিল পদার্থের কারণে এই জিনিসটা সম্ভব হয় সেটি হলো আসলে চোখের পানি। এই চোখের পানির আসলে অনেক ধরনের প্রয়োজনীয়তা রয়েছে। চোখের ভিতরে, চোখের পাতায় বেশ কিছু গ্রন্থি রয়েছে, যেই গ্রন্থির মধ্য থেকে কিছু রস নিঃসৃত হয়, যা সম্মিলিতভাবে চোখের পানি তৈরি করে, এবং এই চোখের পানিটি একটি নির্দিষ্ট নির্গমন ব্যবস্থার মাধ্যমে চোখ থেকে বেরিয়ে যায়। ধন্যবাদ। এই যে চোখের পানি পড়া, এই চোখের পানি পড়ার কারণগুলো কি কি? কেন পানি পড়ে? কেন রোগীরা প্রশ্ন করেন যে আমার চোখে পানি পড়ছে? আচ্ছা, চোখ দিয়ে পানি পড়ার কারণ আসলে মূলত দুটি। একটি হলো চোখে অতিরিক্ত পানি তৈরি হওয়া, আর অন্যটি হলো এই চোখ থেকে পানি নির্গমন হওয়ার যে রাস্তা সেটি বন্ধ হয়ে যাওয়া। তাহলে প্রথমে আমি আসি যে এই অতিরিক্ত পানি চোখে কেন তৈরি হয়। যেমন আমরা যখন খুব ইমোশনাল হয়ে পড়ি, আমরা যখন কান্নাকাটি করি, তখন কিন্তু আমাদের চোখ দিয়ে পানি তৈরি হয়, পানি বের হয়। আমরা যখন তীব্র ঠান্ডা আমাদের চোখে লাগে, কিংবা তীব্র বাতাস আমাদের চোখে লাগে, বা আমাদের চোখে কোনো ফরেন বডি অর্থাৎ বাইরের কোনো, সেক্ষেত্রে আমাদের চোখ দিয়ে পানি পড়তে পারে, এবং পানি পড়ার কারণ হচ্ছে অতিরিক্ত পানি তৈরি হওয়া। এছাড়া যেমন চোখের কিছু অসুখ, যেমন চোখের চুলকানি, চোখের চোখ ওঠা, এছাড়া চোখের কোনো ইনফেকশন, এই সমস্ত কারণে আমাদের বা চোখের অ্যালার্জি, এটার কারণেও কিন্তু আমাদের চোখ দিয়ে অতিরিক্ত পানি তৈরি হয়ে পানি পড়তে পারে। এছাড়া পানি পড়ার যে অন্য একটি বড় কারণ, সেটি হলো এই পানি বের হওয়ার যে নির্গমন রাস্তা সেটি বন্ধ হয়ে যাওয়া। এই রাস্তাটা আমরা জানি যে আমাদের চোখের মধ্যে যে পানিটা তৈরি হয়, সেই পানিটি প্রথমে চোখ থেকে একটি এই নির্গমন রাস্তার মাধ্যমে নাকে চলে যায়, এবং নাক থেকে সেটি গলায় চলে যায়। এই নির্গমন রাস্তায় কোথাও যদি কোনো ইনফেকশন হয়,
সেক্ষেত্রে আমাদের এই চোখটা তখন ওই রাস্তা দিয়ে পানিটা যেতে পারে না, ফলে চোখটা চোখ দিয়ে পানি পড়ে। মূলত এই দুটি কারণই হচ্ছে চোখ দিয়ে পানি পড়া। ধন্যবাদ ডাক্তার শাফিউল। চোখ দিয়ে পানি পড়া নিয়ে আমরা কিন্তু অনেক প্রশ্ন পাই এবং আমরা এই প্রশ্নে আবারও ফিরে আসব। আমরা ডাক্তার সুজিতের সাথে সংযুক্তি আমাদের আবার আমরা ফিরে পেয়েছি। আমরা ডাক্তার সুজিতের কাছে চলে যাচ্ছি। আমরা ডাক্তার সুজিত আপনার সাথে কথা বলছিলাম যে রেটিনা কি এবং রেটিনাতে কি কি রোগ হতে পারে, আপনি কি আমাদের বলবেন? ধন্যবাদ ডক্টর আশরাফ। রেটিনা হচ্ছে আমাদের চোখের ভিতরে একটি অতি সংবেদনশীল পর্দা। যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি চোখের কর্নিয়া এবং লেন্স হয়ে রেটিনার উপর পড়ে, তখন রেটিনার উপর একটা তার প্রতিচ্ছবি তৈরি হয় এবং সেই প্রতিচ্ছবি যখন অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে যায়, তখন আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। তাহলে একটা বস্তু দেখার জন্য চোখের কর্নিয়া, লেন্স এবং রেটিনা স্বচ্ছতা খুবই প্রয়োজন। কর্নিয়া এবং লেন্স যদি কখনো অস্বচ্ছ হয়, তাহলে কিন্তু এটা আমরা প্রতিস্থাপন করতে পারি, কিন্তু রেটিনা যদি কখনো একবার অস্বচ্ছ হয়, তাহলে কিন্তু এটা প্রতিস্থাপন যোগ্য নয়। তাই রেটিনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে রেটিনা একটি গুরুত্বপূর্ণ অংশ চোখের, এই রেটিনাতে সাধারণত কি কি রোগ নিয়ে রোগীরা আসে আমাদের কাছে? ধন্যবাদ। রেটিনাতে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সব বয়সেরই রেটিনার সমস্যা হতে পারে। তো বর্তমানে রেটিনার নবজাতকদের মধ্যে যে সমস্যাটা খুব কমন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আরওপি, দ্যাট ইজ রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। যে সমস্ত বাচ্চা নির্ধারিত সময় পূর্বে জন্মগ্রহণ করে এবং যাদের ওজন তুলনামূলকভাবে কম থাকে, তাদের ক্ষেত্রে সাধারণত রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি এই অসুখটা রেটিনার হয়ে থাকে। যাদের ওজন 2 কিলোগ্রামের কম এবং যারা 35 সপ্তাহের নিচে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে, তাদের জন্মের 1 মাসের মধ্যে রেটিনার চক্ষু পরীক্ষা করে দেখতে হবে যে তাদের আরওপি হয়েছে কিনা। এছাড়া রেটিনোব্লাস্টোমা নামে বাচ্চাদের একটা অসুখ হয়, যেটা রেটিনার এক ধরনের টিউমার। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে রেটিনাইটিস পিগমেন্টোসা, যেটা আমরা বলি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ আমরা বলি, সেটা হতে পারে। এবং অনেক সময় জন্মগতভাবে রেটিনাতে ডিস্ট্রফি নামে একটা অসুখ হতে পারে, যেটার জন্য বাচ্চা কম দেখতে পারে। এরপর বাচ্চাদের অনেক সময় চোখে মাইনাস পাওয়ারের চশমা লাগে, মায়োপিক ফান্ডাস মায়োপিয়া পেশেন্ট বলি। যাদের মাইনাস পাওয়ারের চশমা বেশি লাগে, তাদের রেটিনাটা অত্যন্ত পাতলা থাকে, যার ফলে খেলাধুলা করতে গেলে যদি কখনো আঘাত পায়, সামান্য আঘাতও কিন্তু রেটিনা ছিঁড়ে যেতে পারে, সেটা রেটিনা ডিটাচমেন্ট বলি। এছাড়া মধ্য বয়সে একটা অসুখ হয়, যেটা হচ্ছে যারা খুব বেশি টেনশন করে, টাইপ এ পার্সোনালিটি আমরা বলি, অত্যধিক তাদের রেটিনার ম্যাকুলা নামক জায়গায় পানি জমে, যেটাকে আমরা সেন্ট্রাল সিরাস রেটিনোপ্যাথি বলি। তখনও কিন্তু হঠাৎ করে এই সমস্ত মধ্য বয়সের লোক হঠাৎ করে ঝাপসা নিয়ে আমাদের কাছে আসতে পারে। এছাড়া মধ্য বয়স এবং বয়স্কদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জড়িত কারণে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, অথবা যেমন ব্রেনে এবং হার্টে যেমন স্ট্রোক হয়, রক্তনালী বন্ধ হয়ে যায়, সেরকম চোখেও কিন্তু এরকম রক্তনালী বন্ধ হয়ে সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন এগুলা হতে পারে। এছাড়া আমাদের যেহেতু লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, যে আমাদের গড়ায়ু এখন 72 বছর, তো যার ফলে 60 বছরের উপর যারা, তাদের ক্ষেত্রে একটা অসুখ হয় এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। সেটা ম্যাকুলাতে এক ধরনের অসুখ হয়, যখন রোগীর কাছে পড়তে গেলে দেখতে তার সমস্যা হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার সুজিত। আমরা আপনার সাথে রেটিনার রোগগুলো নিয়ে কথা বলছিলাম, আমরা আরো কথা বলবো এটা নিয়ে। চলে যাচ্ছি ডাক্তার শাফিউলের কাছে। আপনার সাথে আমাদের কথা হচ্ছিল চোখের পানি পড়া নিয়ে। চোখের পানি পড়ার সাথে যে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া, এটার কিন্তু একটি সম্পর্কিত এবং অনেক রোগীরাই আমাদের এই নেত্রনালী সমস্যা নিয়ে প্রশ্ন করেন। আপনি কি আমাদের বলবেন যে এই নেত্রনালী বন্ধ হয়ে যাওয়ার কারণগুলো কি, এর প্রতিকার কি ডাক্তার শাফিউল? আচ্ছা, আমি এতক্ষণ বলছিলাম যে চোখ দিয়ে পানি কি সমস্ত কারণে চোখ দিয়ে পানি পড়ে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমাদের নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি নির্গমনের যে রাস্তাটি সেটি বন্ধ হয়ে যাওয়া। সাধারণত কোনো ইনফেকশন যদি হয়, সেক্ষেত্রে এই নেত্রনালী বন্ধ হয়ে যেতে পারে। এটি যে কোনো বয়সী হতে পারে।
ইভেন এটা জন্মগত হতে পারে, জন্মগতভাবে শিশুর এই নেত্রনালীটি বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রেও বাচ্চার জন্ম থেকে চোখ দিয়ে পানি পড়তে পারে। এরকম কোনো রোগী যদি আমাদের কাছে আসেন, বিশেষ করে ছোট বাচ্চা যাদের এরকম চোখ দিয়ে পানি পড়ছে, জন্মগত যাদের সমস্যা, আমরা প্রথমে আগে ডায়াগনোসিস করার চেষ্টা করি তার এই অসুখটি জন্মগত কিনা এবং এটা নেত্রনালী বন্ধ হওয়ার জন্যই এই সমস্যাটি হচ্ছে কি। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা রোগীর সাথে মানে শিশুর সাথে তার বাবা মা আছেন তাদেরকে আমরা একটি ব্যায়াম শিখিয়ে দিই এবং এই ব্যায়ামটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বার করার ফলে এই নেত্রনালীটা অনেক সময় খুলেও যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা খুলেই যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে এটা খুলে যায় না, তখন আমাদেরকে অপারেশনের মাধ্যমে এই নেত্রনালীটি খুলে দিতে হয়। এছাড়া যখন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ আমাদের কাছে আসেন যে তাদের চোখে এরকম নেত্রনালী বন্ধ হয়ে গেছে এরকম সাসপেক্টেড, আমরা তখন একটি পরীক্ষা যেটাকে বলি আমরা ফ্যাট প্যাটেন্সি টেস্ট অর্থাৎ এসপিটি, এই পরীক্ষার মাধ্যমে আমরা তার নেত্রনালীটি পরীক্ষা করি। নেত্রনালী পরীক্ষা করে যদি দেখি যে তাদের নেত্রনালীটি বন্ধ আছে, তখন এই সমস্যাটি সারানোর জন্য তাকে আমরা একটা অপারেশনের পরামর্শ দিই, যেটাকে আমরা বলে থাকি ডিসিআর সার্জারি। এই ডিসিআর সার্জারি করলে আমরা একটা বাইপাস রাস্তা তৈরি করে দিই এই পানি নির্গমনের জন্য। সেই বাইপাস রাস্তাটি দিয়ে, বাইপাসের যে রাস্তাটি হয় সেই রাস্তাটি দিয়ে তখন এই পানি তখন চোখ থেকে নাক থেকে গলায় প্রবেশ করে। ধন্যবাদ ডক্টর শাফিউল। এই যে আমরা অপারেশনের কথা শুনলাম, নেত্রনালী বন্ধ হয়ে গেলে আমাদের অপারেশন করতে হবে, অপারেশন শুনলে কিন্তু আমরা ভয় পাই, রোগীরা ভয় পেয়ে যান। নেত্রনালী যদি বন্ধ হয়ে যায়, অপারেশন ছাড়া কি আর কোনো উপায় আছে ডক্টর শাফিউল? সত্যি কথা, নেত্রনালী যদি বন্ধ হয় তাহলে বেসিক্যালি হচ্ছে অপারেশন ছাড়া এটি সাধারণত ভালো হয় না। তবে যেটি করতে হয়, আমরা সাধারণত কিছু ঔষধ ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করে থাকি। ওষুধগুলো ব্যবহার করার পর এটি প্রথমে যখন নেত্রনালী বন্ধ হয়ে আমাদের কাছে আসেন তখন সাধারণত চোখ ফুলে থাকেন, চোখ দিয়ে ময়লা পড়ে, এই অবস্থায় আমাদের কাছে আসেন। তখন আমরা রোগীদেরকে কিছু ওষুধ ব্যবহারের পরামর্শ দিই, কিছু ড্রপ, কোনো সময় কিছু মুখে খাওয়ার ওষুধ, ব্যথানাশক ওষুধ আমরা পরামর্শ দিই গ্রহণ করার জন্য। সেগুলি গ্রহণ করার পর তার এই ব্যথাটি বা চোখের কুচ পড়াটি কিছুটা কমে আসে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে তখন আমরা আসলে অপারেশনের জন্য বলি। অপারেশনটি আসলে খুব ভয়ের কিছু না, এটা খুব সাধারণ একটি অপারেশন। তবে এটি লেজারের মাধ্যমেও এই অপারেশনটি করা যায়, আমরা তখন বলি লেজার ডিসিআর সার্জারি। সেক্ষেত্রে কোনো কাটাছিঁড়া ছাড়া বা কোনো মানে কাটা ছাড়া আমরা চোখের ভেতরে লেজারের রশ্মির মাধ্যমে আমরা ওই নেত্রনালীর রাস্তাটা ওপেন করে দিতে পারি। সেক্ষেত্রে রোগীর জন্য এটা বেশ সহজ হয়ে যায় এবং এটার জন্য মানে যেহেতু কোনো কাটাছিঁড়া নাই, সেজন্য রোগীর জন্য এটা খুব সহনীয়। ধন্যবাদ আপনার সুন্দর কথার জন্য। দর্শকবৃন্দ, আমাদের সাথে আজকে রেটিনা বিশেষজ্ঞ এবং অকুলোপ্লাস্টিক্স বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন। আমরা কিন্তু আপনাদের প্রশ্ন পাচ্ছি, আপনারা যারা প্রশ্ন করছেন একটু অনুরোধ করব আপনার যে জিজ্ঞাসা সেটা সম্পূর্ণভাবে লিখবেন। অনেক অসম্পূর্ণ প্রশ্ন আমরা পাচ্ছি, সেটা কিন্তু আমাদের জন্য নেওয়া কষ্টকর হয়ে যায় এবং সেটার উত্তর দেওয়াও কিন্তু আমাদের বিশেষজ্ঞদের জন্য কষ্টকর হয়ে যায়। আমরা চলে যাচ্ছি ডক্টর সুজিতের কাছে। আমরা রেটিনা নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে ডায়াবেটিস রোগটা কিন্তু এখন বিশ্বের সব জায়গায়, আমাদের দেশে, আমাদের পরিবারের মধ্যে সবারই আছে এবং ডায়াবেটিসের সাথে একটা রেটিনার সম্পর্ক রয়েছে, রেটিনোপ্যাথি হচ্ছে। এই ডায়াবেটিস এবং রেটিনা নিয়ে আপনি দর্শকদের একটু বলবেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে ডক্টর সুজিত। ধন্যবাদ ডক্টর আশা, খুব সময় উপযোগী এবং খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো ডায়াবেটিস এখন খুবই কমন একটা অসুখ, প্রত্যেক ফ্যামিলিতে কেউ না কেউ ডায়াবেটিসে বা আক্রান্ত কোনো আত্মীয় স্বজনের মধ্যে আছে। ডায়াবেটিস রোগটার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথির সাথে কিন্তু অনেকেই সেরকম পরিচিত নয়। কাজেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে ডায়াবেটিস পপুলেশনদের চোখে নন ডায়াবেটিক রোগীদের চেয়ে 25 গুণ বেশি অন্ধত্ব হওয়ার ঝুঁকি থাকে। কাজে এই গুরুত্বটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ডায়াবেটিসের জন্য চোখটা কতটা গুরুত্বপূর্ণ
আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো ডায়াবেটিস যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে তাদের চোখে রেটিনোপ্যাথি হতে পারে। এটা একটা মাইক্রোভাস্কুলার ডিজিজ। তো মাইক্রোভাস্কুলার ডিজিজের মধ্যে আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি। আর ডায়াবেটিসের ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে আরেকটা আছে ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টটাকে এফেক্ট করে। তারপরে সেরিব্রোভাস্কুলার ডিজিজ, যেটা ব্রেইনটাকে এফেক্ট করে। এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেটা পায়ে অনেক সময় গ্যাংগ্রিন হয়ে যায়, সেটা এফেক্ট করে। তো কাজেই ডায়াবেটিসের ক্রনিক কমপ্লিকেশন গুলা যদি আমরা কমাতে চাই, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। আমাদেরকে ডায়াবেটিস যেহেতু সারা জীবনে অসুখ, কাজে ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এর সাথে অনেকের উচ্চ রক্তচাপ থাকে, অনেকে ধূমপানের অভ্যাস থাকে, এবং অনেকের রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে। এগুলার কিন্তু কন্ট্রোল করতে হবে। কাজেই আমি যেটা বলবো সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং দীর্ঘদিন ডায়াবেটিসের চোখের ঝুঁকি, রেটিনোপ্যাথির ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। ধন্যবাদ ডাক্তার সুজিত। আমি কিন্তু একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে একজন সদ্য ডায়াবেটিস ধরা পড়েছে এমন রোগী কি চোখের ডাক্তারকে দেখাতে হবে, এবং যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে কতদিন পর পর চোখের ডাক্তার দেখানো দরকার? ডাক্তার সুজিত। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা জানি ডায়াবেটিস দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 সাধারণত 30 বছরের নিচে হয়, আর টাইপ 2টা সাধারণত 30 বছরের উপরে হয়। তবে 30 বছরের নিচেও কিন্তু আজকাল আমরা পাচ্ছি। তো টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে মেইনলি ইনসুলিন ডিপেন্ডেন্ট। এই সমস্ত রোগী সাধারণত ইনসুলিন ছাড়া বাঁচতে পারে না, তাদের সারা জীবনে ইনসুলিনটা প্রয়োজন হয়। আর টাইপ 2টা হচ্ছে যাদের অনেক সময় ওষুধ দিয়েও কন্ট্রোল হয় অথবা খাদ্য নিয়ন্ত্রণ করে, এবং কোনো এক সময় হয়তো ইনসুলিন লাগতে পারে। তো আমরা যেটা বলবো, প্রশ্ন যেটা করেছে যে যাদের টাইপ 1 ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথে চোখ পরীক্ষা করার প্রয়োজন নাই। আমরা সাধারণত বলি টাইপ 1 ডায়াবেটিসে 3 থেকে 5 বছর পর প্রথম চোখটা পরীক্ষা করতে হবে, এবং তারপরে যদি চোখে কোনো সমস্যা না থাকে তাহলে বছরে একবার করে চোখটা পরীক্ষা করতে হবে। আর যদি টাইপ 2 ডায়াবেটিস হয়, তাহলে টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে চোখটা পরীক্ষা করা জরুরি। কারণ আমরা দেখেছি যে প্রায় 20% টাইপ 2 ডায়াবেটিস রোগী যাদের টাইপ 2 ডায়াবেটিস ধরা হওয়ার সাথে সাথে চোখে রেটিনোপ্যাথি দিয়ে ডেভেলপ করতে পারে। কাজে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে যখনই তার ডায়াবেটিসটা ধরা পড়বে তখনই যেন চোখের রেটিনা বিশেষজ্ঞ দিয়ে চোখে রেটিনোপ্যাথি আছে কিনা পরীক্ষাটা করাবে, এবং যদি রেটিনোপ্যাথি না থাকে তাহলে বছরে একবার করে অন্তত চোখটা পরীক্ষা করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার সুজিত, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেছেন দর্শকদের এই ডায়াবেটিসের সাথে সম্পর্কটি এবং কিভাবে ফলো আপ দিতে হয়। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো, চলে যাচ্ছি ডাক্তার শাফিউলের কাছে। আমাদের কাছে কিন্তু অনেক রোগী আসে যে চোখের পাতা, যেটাকে বলি আমরা, এক পাতা পড়ে গেছে, একটা চোখ ছোট দেখা যাচ্ছে, বা অনেক সময় দুটো চোখ ছোট দেখা যাচ্ছে, বয়স কম। এই সমস্যাটাকে আমরা জানি যে আমরা টোসিস বলি। এটা আসলে কি এবং এটা কেন হয়, আপনি একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই ধরনের সমস্যা নিয়ে প্রায় রোগীরা আমাদের কাছে আসেন। একটি চোখের উপরের পাতা যদি নিচের দিকে নেমে আসে, কিংবা দুটি চোখের উপরের পাতায় যদি নিচের দিকে নেমে আসে, এরকম সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। এবং এই সমস্যাটাকে আমরা সাধারণত বলি টোসিস। এটি যে কোনো বয়সেই নানাবিধ কারণে হতে পারে, এমনকি জন্মগতও হতে পারে। যদি জন্মগত জিনিসটা হয়, তাহলে আমাদের প্রথমেই খেয়াল করতে হবে যে যেই চোখে তার এই সমস্যাটি রয়েছে সেই চোখে তার দৃষ্টিশক্তি কেমন, এবং তার সাথে সাথে যে ভিজুয়াল অ্যাক্সিস দিয়ে চোখের ভিতরে আলো প্রবেশ করে সেই অ্যাক্সিসটা ওপেন আছে কিনা। যদি চোখের পাতা খুব বেশি নেমে গিয়ে থাকে এবং চোখের যেদিক দিয়ে আলো প্রবেশ করে যে ভিজুয়াল অ্যাক্সিস দিয়ে, সেটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদেরকে খুব দ্রুতই এটার জন্য চিকিৎসা নিতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে অপারেশনই করতে হয় এই সমস্ত ক্ষেত্রে। এটা যদি আমরা না করি, মানে এই ধরনের সার্জারি যদি আমরা না করি একদম শুরুর দিকে, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই চোখটি আস্তে আস্তে অলস হয়ে যাচ্ছে
এবং ভবিষ্যতে ওই চোখ দিয়ে তার দৃষ্টিশক্তি তার ওই চোখে অনেক কমে আসতে পারে, যেটা আমরা পরে রিস্টোর করতে পারি না। সুতরাং এই চিকিৎসাটি মূলত দেওয়া হয় তার ফাংশনাল ইমপ্রুভমেন্টের জন্য। আবার অনেক সময় দেখা ধন্যবাদ। যায় যে একজন জি, ডাক্তার সাহেব বলুন। একজন পূর্ণবয়স্ক মানুষ আমাদের কাছে আসলেন যে তার হচ্ছে চোখের পাতাটি পড়ে গিয়েছে, বিভিন্ন কারণে তার পড়তে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত কিছু ঔষধ প্রেসক্রাইব করি, কিছু ঔষধ গ্রহণের জন্য পরামর্শ দিই। অটোমেটিক্যালি হয়তো এই পাতাটি তার কিছুদিনের মধ্যে এমনি হয়তো ভালো হয়ে যেতে পারে। যদি না হয় সেক্ষেত্রে তখন হয়তো আমরা অপারেশনের জন্য পরামর্শ দিই, যেটা তার ফাংশনালের চেয়ে তার বেসিক্যালি তার কসমেটিক প্রয়োজনটাই বেশি মুখ্য হয়ে দাঁড়ায়। ধন্যবাদ ডক্টর শাফিউল। আমরা এই রিলেটেড একটি প্রশ্ন নিয়ে আসি। দর্শক বলেছেন যে তার 21শে মে বাম চোখের পাতা পড়ে গিয়েছে এবং সেই চোখে গ্লুকোমা অপারেশনও হয়ে গিয়েছে। এখন তিনি উত্তরা থাকেন। 2011 সালেও এরকম হয়েছিল এবং আবার সেটি ঠিকও হয়ে গিয়েছে। এখন তিনি কি করবেন ডক্টর শাফিউল? তিনি কিন্তু আমাদের বয়স বলেননি। আচ্ছা, যিনি প্রশ্নটি করেছেন তাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এই সমস্ত ক্ষেত্রে যাদের মনে হচ্ছে, ওনার কথা শুনে মনে হচ্ছে যে গ্লুকোমা সার্জারি হয়েছে, হয়তো ওনার বয়স প্রাপ্ত বয়স্কই হতে পারে। যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং এর আগেও এরকম একটি ইতিহাস থেকে থাকে যে তার আগেও চোখের পাতা পড়ে গিয়েছে এবং তারপরে সেটা কিছুদিন পরে তার ঠিক হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখের কিছু ঔষধ ব্যবহার করতে পারেন। কিছু মুখে খাওয়ার ঔষধ থাকে, সেগুলো খেতে পারেন। সেগুলো এই দুটো খাওয়া এবং চোখে দেওয়ার ফলে হয়তো তার এটা আবারও ইমপ্রুভমেন্ট হয়ে যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি এটা ইমপ্রুভমেন্টটা না হয়, একটা লং টাইম পরে যদি এটা ইমপ্রুভমেন্টটা না হয়, তখন হয়তো আমরা এটা সার্জারি করে প্রয়োজনে আমরা এই পাতাটি উপরের দিকে তুলে দিতে পারি। ধন্যবাদ ডক্টর শাফিউল। আপনার কাছে এই যে চোখের পাতা পড়া নিয়ে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। অনেকেই বলেন যে আমার অপারেশন একবার হয়েছে, আমার কি আরেকবার অপারেশন করতে হবে কিনা, বা এই চোখের পাতা পড়ার জন্য মোট কতবার অপারেশন করতে হয়? খুব কমন প্রশ্ন রোগীদের কাছ থেকে পাই। এটার উত্তর যদি আপনি দেন। জি, প্রায় রোগীরা, যে সমস্ত রোগী পাতা পড়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, তারা এই ধরনের প্রশ্নটি আমাদের করে থাকেন, বিশেষ করে অপারেশনে যাওয়ার আগে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আসলে চোখের পাতা পড়ার তো অনেক কারণ রয়েছে। একজন মানুষের বয়স, তার পাতা পড়ার পরিমাণ বা ধরন, এই সমস্ত ব্যাপারগুলো বিবেচনা করে আমরা আসলে অপারেশনের ধরন নির্বাচন করি যে আমরা কোন অপারেশনটি আমরা করব। এবং এই সমস্ত অপারেশন, যে কোনো অপারেশনই আমরা করি না কেন, ইউজুয়ালি সাধারণত এটি একবার করলেই হয় এবং এই অপারেশনের সাকসেস রেট যথেষ্ট ভালো। এটি একবার করলে দ্বিতীয়বার করার প্রয়োজন পড়ে না। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুনরায় চোখের পাতা আবার নেমে আসছে, তখন হয়তো আমাদের কিছু ক্ষেত্রে রিসার্জারি করার পুনরায় অপারেশন করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ধন্যবাদ ডক্টর শাফিউল। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো, চলে যাচ্ছি ডক্টর সুজিতের কাছে। ডক্টর সুজিত, আমরা কথা বলছিলাম ডায়াবেটিস এবং রেটিনা নিয়ে। এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব কমন টার্ম, রোগীরা বলেন যে আমার ডায়াবেটিসের জন্য রেটিনার সমস্যা হয়েছে, ইনজেকশন দিতে বলেছে ডাক্তার, অপারেশন করতে বলেছে ডাক্তার, বা লেজার করতে বলেছে ডাক্তার। এই যে এই চিকিৎসাগুলো একটু কি রোগীদের বুঝিয়ে বলবেন যে কখন রোগীকে ইনজেকশন দিতে হবে, কখন আপনারা অপারেশনের জন্য অ্যাডভাইস করছেন বা কখন লেজারের জন্য অ্যাডভাইস করছেন? ডক্টর সুজিত। ধন্যবাদ ডক্টর আশরাফ, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আর হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখন নন ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্মে আছে, আর প্রলিফারেটিভ ডায়াবেটিক আরেকটা আছে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তো যাই হোক, আমরা যদি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে যদি এই স্টেজে পেশেন্ট গুলা থাকে, তাহলে আমরা অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোল এবং তার যে লিপিড প্রোফাইল কন্ট্রোল, এগুলা করে আমরা কিন্তু রোগীদের ভালো রাখতে পারি। আর
যখন প্রলিফারেটিভ স্টেজে চলে যায় তখন তাদের ক্ষেত্রে আমরা এফএফএ করে এবং ওসিটি করে ডিসিশন নেই যে তার ওখানে নিউ ভেসেলস আছে কিনা। যদি তার রক্তনালী ভঙ্গুর রক্তনালী তৈরি হয় যেখান থেকে রক্তক্ষরণের সম্ভাবনা আছে তখন কিন্তু তাদেরকে আমরা লেজার দিই, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন করি। আবার নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং প্রলিফারেটিভ ডায়াবেটিস দুই স্টেজে কিন্তু অনেক সময় রেটিনার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলাতে পানি জমে, ম্যাকুলাতে এক্সুডেট জমা হয়ে জায়গাটা দৃষ্টিশক্তিটা কমে যায়। তখন কিন্তু আমরা ওসিটি করে আমরা একটু শিওর হই যে ওখানকার থিকনেসটা নর্মালের চেয়ে বেশি আছে কিনা। যদি বেশি থাকে তখন আমরা কিন্তু ইন্টারভিট্রিয়াল অ্যান্টিভিজিএফ যেটা অ্যাভাস্টিন লুসেন্টিস নামে পাওয়া যায় সেটা কিন্তু আমরা দিয়ে ওখানকার ম্যাকুলার থিকনেসটা কমাই, তখন রোগীরা একটু ভালো দেখে। তো একটা গেল ইন্টারভিট্রিয়াল ইনজেকশন, একটা লেজার। আরেকটা হচ্ছে যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, যখন ভিতরে রক্তক্ষরণ হয় ভিট্রিয়াস হিমোরেজ বলি, অথবা ট্রাকশনাল রেটিনা ডিটাচমেন্ট, রেটিনা ছিঁড়ে যায়, তখন কিন্তু আমাদের পার্স ব্লেডার ভিট্রিক্টমি করি, যেটা হচ্ছে অপারেশন করে আমরা ভিতরে রক্তটা বের করে আমরা কিন্তু অপারেশন প্রসিডিউরের মাধ্যমে তারপরে ভিতরে লেজার দিয়ে আমরা চিকিৎসা করি। তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির 3 ধরনের চিকিৎসা, একটা হচ্ছে লেজার যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, তারপরে ইন্টারভিট্রিয়াল ইনজেকশন, আর একটা হচ্ছে অপারেশন। ধন্যবাদ। আর সর্বোপরি ডায়াবেটিস কন্ট্রোল এবং তার ব্লাড প্রেশার কন্ট্রোল এবং লিপিড প্রোফাইল কন্ট্রোল, এগুলা সব সময় অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার সুজিত। আমি পরবর্তী প্রশ্নটি নিচ্ছি। প্রশ্নটি আপনার কাছে। অধিকাংশ অনেক ক্ষেত্রে আমরা যারা টেলিআই কনসালটেশন দিচ্ছি এই ক্রান্তিকালীন মুহূর্তে আমরা কিন্তু এই কোশ্চেন অনেক রোগীদের কাছ থেকে পাই যে ডক্টর সেড ভিশন লস হ্যাজ অকার্ড ডিউ টু ডায়াবেটিস, হোয়াট টু ডু? ডাক্তার বলেছে ডায়াবেটিসের জন্য দৃষ্টি চলে গেছে, এখন কি করব? অপারেশন করে কোনো লাভ হবে? বলেন। এরকম কোশ্চেন আমরা প্রচুর পাই। ডাক্তার সুজিত এই প্রশ্নটির উত্তর যদি। এখন ডায়াবেটিস রোগী যে দৃষ্টি চলে গেছে এটা আমাকে দেখতে হবে যে তার দৃষ্টিটুকু প্রথমে আমরা দেখব কতটুকু এখন আছে, তারপরে আমরা দেখব যে কিছু পরীক্ষা আছে, পরীক্ষাগুলো করে আমরা চিকিৎসাটা আমরা কি করব সেটার ডিসিশন নেব। যদি দেখি যে তার লাইট পারসেপশন আছে তখনই আমরা কিন্তু অপারেশনে যাই। কিন্তু যদি একেবারেই না দেখে, লাইট পারসেপশনও সে করতে পারে না, মানে লাইটও দেখে না, তখন কিন্তু আমরা অপারেশন প্রসিডিউরে আমরা যাই না। তো যাই হোক, আমাদের মানে মেইন উদ্দেশ্য হচ্ছে রোগী যতটুকু দেখে, হ্যাঁ, আমরা যদি চিকিৎসা করে তার চেয়ে একটু ভালো করতে পারি কিনা, তার চেয়ে আরেকটু ভালো দেখাতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু কোনো রোগী যদি একেবারেই না দেখে, লাইট পারসেপশনও বুঝতে না পারে, তখন কিন্তু আমরা অপারেশন প্রসিডিউর বা কোনো চিকিৎসায় আমরা যাব না। তার যখন ব্যথা থাকবে বা সিম্পটোমেটিক কোনো প্রবলেম থাকে তখন আমরা সিম্পটোমেটিক চিকিৎসাটা আমরা করব। ধন্যবাদ ডক্টর সুজিত। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য ডক্টর শাফিউলকে অনুরোধ করব যে বলেছেন আমার চোখের পাতার উপরে একটি জায়গায় ফুলে গেছে, এই অবস্থায় আমি কি করব? ডক্টর শাফিউল। দর্শককে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমাদের চোখের পাতায় অনেক কারণেই ফুলে যেতে পারে, অনেক কারণে। সেটা কোনো ইনফেকশন ইনফ্লামেশনের কারণে হতে পারে, কিংবা মানে হচ্ছে কোনো জীবাণু সংক্রমণে হতে পারে, কিংবা চোখের ভিতরে ছোট ছোট অনেক সময় টিউমার হয় চোখের পাতায়, সেগুলোর কারণে হতে পারে। তো সবচেয়ে কমন যে কারণটা সেটি হচ্ছে আমরা যেটাকে বলি অঞ্জলি বা ক্যালাজিয়াম। এই কারণে চোখের পাতা এই ধরনের রোগী ফুলে যায়, এবং এই ধরনের রোগী আমরা অনেক পেয়ে থাকি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে। আমরা জানি আমাদের চোখের প্রত্যেক পাতাতেই অনেকগুলো গ্রন্থি থাকে, এবং সেই গ্রন্থিগুলো থেকে রস নিঃসৃত হয় এবং তারা সম্মিলিতভাবে চোখের পানি তৈরি করে। এই যে রস নিঃসৃত যে গ্রন্থিগুলো থেকে হয়, কোনো কারণে একটি গ্রন্থির রস বের হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, কিংবা সেই গ্রন্থিটিতে যদি ইনফেকশন হয় অর্থাৎ জীবাণু সংক্রমণ হয়, সেক্ষেত্রে চোখের পাতার একটি নির্দিষ্ট জায়গায় ফুলে যেতে পারে। সাধারণত ব্যথা থাকে না, তবে যদি ইনফেকশন বা জীবাণু সংক্রমণ হয়ে যায় তাহলে ব্যথা থাকতে পারে। এছাড়া আরো একটি ব্যাপার আছে, যেমন চোখের যে পাপড়িগুলো আছে, পাপড়ির গোড়ার দিকে কিছু গ্রন্থি থাকে, সেই গ্রন্থি ফুলে যেও আমাদের স্টাই হতে পারে। এখন দর্শকের প্রশ্ন হচ্ছে
এতে আমরা কি করব? আপনার এই সমস্যাটি যদি মনে হচ্ছে ক্যালাজিয়ন হতে পারে, যদি ক্যালাজিয়ন হয়ে থাকে আমরা সাধারণত যে চিকিৎসাটি দেই সেটি হলো যে প্রথমত তাকে হচ্ছে গরম কুসুম গরম সেক দিতে হবে। তো আমরা সেকটা কিভাবে দিব? সেকটি দেওয়ার উপায় হলো আমরা একটি পরিষ্কার কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে নেব এবং ভিজিয়ে নেওয়ার পরে আগামী পরীক্ষা করে দেখব যে এটা কি সহনীয় গরম কিনা। যদি সহনীয় হয় তাহলে আমাদের চোখের যে অংশে ফুলে গেছে, পাতার যে অংশে ফুলে গেছে সেই অংশে আমরা চোখটা বন্ধ করে ওই জায়গাটাতে সেক দেব। এবং সেক দিলে কি হবে, ভিতরে যে পদার্থটি জমে গিয়েছে বা সিক্রেশনটা জমে গিয়েছে সেটি নরম হয়ে যাবে এবং আস্তে আস্তে সেই আহ, পদার্থটি চোখের ওই রাস্তা বের হওয়ার রাস্তা দিয়ে বের হয়ে আসবে এবং বের হয়ে আসলে সেটা ফুলে যাবে। এর পাশাপাশি আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা আহ, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিছু চোখের আই ড্রপস তো আমরা পরামর্শ হিসাবে ব্যবহার করার জন্য বলে থাকি। সেগুলো সাধারণত চোখের ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ড্রপ দেওয়ার পরেও কিংবা এই শেক দেওয়ার পরেও এই সমস্যাটি ভালো হচ্ছে না। যদি এই সমস্ত এরকম হয় সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় আমরা চেষ্টা করি সময় পর্যন্ত যে এটি আমরা শেক কিংবা ড্রপ দিয়ে ভালো করার জন্য। তারপরেও যদি না হয় তখন আমরা পেশেন্টকে পরামর্শ দিই যে আপনি হচ্ছে সার্জারির জন্য প্রস্তুতি নেন। সেক্ষেত্রে আমরা সার্জারি করে এই ভিতর যে অংশে যে পদার্থগুলো জমে গিয়েছিল সেগুলো আমরা অপারেশন করে বের করে দিই এবং মোটামুটি রোগী সুস্থ হয়ে যায়। এবং সুস্থ হওয়ার পরেও রোগীকে নিয়মিতভাবে কিছু চোখের হাইজিন মেনটেন করার জন্য কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি। যেমন চোখের পাপড়ির গোড়াগুলো সবসময় কুসুম গরম পানি দিয়ে, যেটা সহনীয় পাকচার গরম, সেই পানিওয়ালা কাপড় দিয়ে মুছে দিতে বলি যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর না হয়। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর শফিউল, সুন্দরভাবে আপনি আমাদের দর্শকদের বুঝিয়ে বলেছেন। আমরা আবার ফিরে যাচ্ছি ডক্টর সুজিতের কাছে। আপনি কিন্তু প্রথমেই আমাদেরকে বলেছিলেন যে বাচ্চাদের রেটিনার সমস্যা নিয়ে, একটি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বাচ্চা কিন্তু বুঝছে না, তার পিতা মাতা বা তার যে শিশু বিশেষজ্ঞ থাকে তাকেই কিন্তু চোখের ডাক্তারের কাছে রেফার করতে হয়। এখন কোন অবস্থায় একজন বাবা বা মা তার শিশুকে নিয়ে, নবজাতককে নিয়ে আপনাদের কাছে আসবেন যে আরওপি বা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির স্ক্রিনিং এর জন্য? ডক্টর সুজিত। ধন্যবাদ খুবই সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তো আরওপি অর রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি এটা কিন্তু একটা ইমার্জিং প্রবলেম। তো পূর্বে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা খুব বেশি উন্নত ছিল না, যার ফলে খুব ছোট বাচ্চা যারা জন্মগ্রহণ করতো সিজারিয়ানের মাধ্যমে অনেকে কিন্তু মারা যেত। কিন্তু আমাদের এখন চিকিৎসা ব্যবস্থাটা এত উন্নত হয়েছে, উন্নত বিশ্বের মতো আমাদের দেশও কিন্তু আজকাল অনেক উন্নত হয়েছে, যার ফলে এই ছোট বাচ্চা যাদের বয়স হয়তো 8 মাস 9 মাস তারাও কিন্তু সিজারিয়ান অপারেশন করার পরে এই বাচ্চাগুলা কিন্তু নিউনেটাল আইসিইউতে থেকে নিউনেটোলজিস্টদের তত্ত্বাবধানে থেকে কিন্তু এরা বেঁচে যাচ্ছে এবং ভালো হচ্ছে। কিন্তু তাদের যে সমস্যাটা রেটিনাতে হচ্ছে সেটা কিন্তু অনেক বাবা মা জানে না, বা অনেক যারা নাকি শিশু ডাক্তার তারাও হয়তো বাচ্চা মাকে বা বাবাকে সেভাবে বলে না, যার ফলে কিন্তু অনেক বাচ্চাই হয়তো বেঁচে যাচ্ছে কিন্তু চোখে অন্ধত্ব নিয়ে অন্ধত্ব হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীতে কোনো চিকিৎসাই আমরা করতে পারছি না। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কারো যে সমস্ত বাচ্চা জন্মের সময় 2 কেজির নিচে ওজন হবে এবং 35 সপ্তাহের নিচে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করবে সে সমস্ত বাচ্চাকে যেন পরামর্শ দেওয়া হয় জন্মের 1 মাসের মধ্যে যে কোনো রেটিনা বিশেষজ্ঞ দেখিয়ে চোখের রেটিনাটা পরীক্ষা করা যে তার রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি ডেভেলপ করেছে কিনা। কারণ আমরা দেখেছি যাদের 2 কেজি ওজনের নিচে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে এবং যাদের 35 সপ্তাহের নিচে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে তাদের 20 থেকে 40% রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি হয় এবং তার মধ্যে 10% হয়তো চিকিৎসার প্রয়োজন পড়ে, যেটা আমরা লেজার বা ইনজেকশনের মাধ্যমে সাধারণত চিকিৎসা করি। এগুলো যদি জন্মের 1 মাস পরে আমরা দেখে যদি চিকিৎসাটা
শুরু করতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত বাচ্চাগুলা অন্ধত্ব হবে না। কিন্তু যদি আমরা ওই যে সঠিক সময়ে আমরা চিকিৎসাটা না করতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত বাচ্চা ভিতরে রক্তক্ষরণ হয়ে রেটিনা ছিঁড়ে গিয়ে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমার বিশেষ করে গাইনোকোলজিস্ট যারা যারা শিশু ডাক্তার, নিওনেটোলজিস্ট আছেন, তাদের কাছে আমার পরামর্শ, তাদের কাছেই তো প্রথম বাচ্চাটা যাবে, তো তাদের অন্তত 2 কেজি ওজনের নিচে যাদের হবে এবং 35 সপ্তাহের নিচে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করবে, তাদের সবার জন্য জন্মের 1 মাসের মধ্যে রেটিনা বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দেওয়া হয়। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুজিত। আসলে এই রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং একটি নবজাতকের জন্য তার চোখ কিন্তু একটি গুরুত্বপূর্ণ, কারণ তার সামনে সমস্ত পৃথিবী পড়ে আছে, পৃথিবীর আলো পড়ে আছে। অবশ্যই আমরা রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী যে কোনো একটি পর্বে। আমরা চলে যাচ্ছি ডাক্তার শাফিউলের কাছে। ডাক্তার শাফিউল, আমরা কিন্তু অনেক রোগী আমাদেরকে বলেন, চোখের রোগী, যখন আমরা জিজ্ঞেস করি যে আপনার আর কোনো সমস্যা আছে কিনা, তিনি বলেন যে আমার থাইরয়েডের সমস্যা আছে। এই থাইরয়েডের সাথে চোখের কি সম্পর্ক আছে, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আসলে বিভিন্ন বিভিন্ন হরমোন জনিত সমস্যার কারণে আমাদের চোখে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তার ভিতরে থাইরয়েড হচ্ছে অন্যতম। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড জনিত সমস্যা, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসৃত হয়, অর্থাৎ থাইরয়েড হরমোন, এই হরমোনটা যদি কম কিংবা বেশি নিঃসৃত হয়, তাহলে আমাদের চোখের ভেতরে কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জ গুলো হওয়ার কারণে আমরা দেখতে পাই যে সেই চোখটি যে প্রথমে সাধারণত এক চোখ হয়, পরে মানে উভয় চোখই এটা হতে পারে। চোখের ভিতরে যে মাংস, চোখের ভিতরে যে চর্বি থাকে, বা হচ্ছে মানে চোখের ভিতরে মানে হচ্ছে অক্ষিগোলকের ভিতরে আমাদের আই বলটার পাশে, চারপাশে অনেক মাংস থাকে, তারপর চর্বি থাকে, এই অংশগুলো ফুলে যায় এবং ফুলে যেয়ে চোখটি সামনের দিকে বেরিয়ে আসার উদ্যত হয়। এরকম সমস্যা নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসেন। এই সমস্ত রোগী যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা প্রথমেই আগে নিশ্চিত হতে চাই পরীক্ষা করে যে তার চোখটি আসলে সামনের দিকে বেরিয়ে আসছে কিনা। যদি এরকম বেরিয়ে মানে বেরিয়ে আসছে আমরা বুঝতে পারি, তাহলে আমরা কিছু রক্ত পরীক্ষা, থাইরয়েড গ্ল্যান্ডের পরীক্ষা এবং অন্যান্য কিছু পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে চাই যে আসলে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য তার চোখটি বেরিয়ে আসছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার জন্য। সেক্ষেত্রে তখন আমরা এটা চিকিৎসা মূলত 2 ধরনের চিকিৎসা আমরা পরামর্শ দিয়ে থাকি। একটি চিকিৎসা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এই অংশটি মানে আমাদের শরীরের এই অংশটি সাধারণত হরমোন বিশেষজ্ঞ যেই চিকিৎসক বৃন্দ রয়েছেন, তারা এই অংশের চিকিৎসা প্রদান করে থাকে। আমরা রোগীকে প্রথমে পরামর্শ দিই যে আপনি একজন হরমোন বিশেষজ্ঞের সাথে এটা নিয়ে সাথে যোগাযোগ করুন এবং এটার ব্যাপারে পরামর্শ গ্রহণ করুন, এবং একই সাথে তার চোখের যে সমস্যাগুলো থাকে, অর্থাৎ চোখ অনেক সময় খচখচ করে, চোখ ড্রাই থাকে, চোখটা অস্বস্তি লাগে, একটা একটা ব্যাড ফিলিং থাকে চোখের ভিতরে, এই সমস্ত সমস্যার জন্য আমরা সাধারণত রোগীকে চোখের কিছু ড্রপস, কিছু জেল, কিছু মলম, এগুলা রোগীকে গ্রহণ করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এর বাইরে আরো একটি কথা আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে চোখ যদি সামনের দিকে বেরিয়ে আসতে চায় বা বেরিয়ে আসছে এরকম মনে হচ্ছে, বা চোখটা বড় হয়ে গেছে, এরকম সমস্যা যদি হয়, তার একমাত্র কারণ কিন্তু আসলে থাইরয়েড না, এর আরো অনেক কারণ রয়েছে। বিশেষ করে চোখের ভিতরে যদি ইনফেকশন হয়, আমরা বলি অরবিটাল সেলুলাইটিস, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চোখটা বেরিয়ে সামনের দিকে আসতে পারে, মানে সামনের দিকে বেরিয়ে আসছে এরকম একটা ভাব হয়। এছাড়া চোখের ভিতরে বিভিন্ন টিউমার হতে পারে, ইভেন চোখের ভিতরে ক্যান্সার হতে পারে। এই সমস্ত কারণে বা শরীরের অন্য কোনো জায়গায় কোনো ক্যান্সার হওয়ার পর সেটি চোখের ভিতরে সংক্রমিত হতে পারে, চোখের ভিতরে চলে আসতে পারে, তখনও কিন্তু এই চোখটা সামনের দিকে বেরিয়ে আসতে পারে। তখন আমরা এই সমস্ত সমস্যা যদি কোনো রোগীর থাকে, তাহলে আমার পরামর্শ হলো সেক্ষেত্রে দেরি না করে আপনারা অতি শীঘ্রই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন। এবং আরো একটি বিষয়, যে এই ধরনের সমস্যা যে কোনো বয়সেই হতে পারে। আমরা অনেক ছোট বাচ্চাদেরও দেখতে পাই যে এরকম চোখ সামনের দিকে বেরিয়ে আসছে, বড়দের তো দেখতে এরকম তো আমরা পেশেন্টকে পাই।
ধন্যবাদ ডক্টর শাফিউল। এই যে তাহলে চোখ সামনের দিকে বেরিয়ে আসছে, যেটাকে আমরা প্রোপটোসিস বলি মেডিকেল টার্মে, এর চিকিৎসা পদ্ধতিগুলো কি? আচ্ছা, চোখ যদি যদি এটা যদি আসলে চিকিৎসা পদ্ধতিটি নির্ভর করে হচ্ছে তার কি অসুখের কারণে তার চোখটি সামনের দিকে বেরিয়ে আসছে। এর কারণ তো আমি একটু আগে বলেছি যে এর মূলত একটি হলো যে আমাদের থাইরয়েড হরমোন জনিত সমস্যা। যদি এই কারণে প্রক্টোসিসটা বা সামনের দিকে চোখ বেরিয়ে আসার উদ্যত হয়, সেক্ষেত্রে যেটা প্রথমত আমরা যেটা বলি, আমরা হচ্ছে কিছু ড্রপস, কিছু জেল, কিছু অয়েন্টমেন্ট, কিছু মুখে খাওয়ার ওষুধ, এগুলো আমরা রোগীকে প্রেসক্রাইব করি। প্রেসক্রাইব করে তার সাথে একজন একজন হরমোন বিশেষজ্ঞর পরামর্শ নিতে বলি। আর যদি এটার পরিমাণটা খুব বেশি হয়, মানে চোখটি অনেকখানি সামনের দিকে চলে আসছে, তখন আমরা হয়তো কিছু সার্জারি করে সেই চোখের ভিতরের অংশ খোলাটা কমিয়ে দিই এবং চোখটা মোটামুটি আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। এছাড়া যদি অন্য কোনো কারণে চোখটি বেরিয়ে আসে, অর্থাৎ হয়, যেমন চোখের বিভিন্ন রকম টিউমার যদি হয়, তখন আমরা সেই টিউমারের ধরন বিবেচনা করে আমরা সেটা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট আহ, মানে পর্যায়ে না আসলে আমরা সার্জারির জন্য বলি না। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে আপনাদের খুব দ্রুতই সার্জারি করা প্রয়োজন, না হলে এটা থেকে আরো হয়তো অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। আর এছাড়া যদি কোনো সংক্রমণের কারণে, অর্থাৎ কোনো ইনফেকশনের কারণে যদি আমাদের চোখ এরকম ফুলে যায়, তখন আমরা সেটার জন্য ওইরকম ভাবে চোখের ড্রপস, মলম, তারপরে হচ্ছে জেল, এগুলা প্রেসক্রাইব করি, তার সাথে মুখে খাওয়ার ওষুধ দিই। প্রয়োজনে আমরা পেশেন্টকে হসপিটালে ভর্তি করিয়ে তাকে তার শিরায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইনজেকশন বা অন্য ধরনের ইনজেকশনও আমরা দিয়ে থাকি। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর শাফিউল। আমরা চলে যাচ্ছি ডক্টর সুজিতের কাছে। আমরা কিন্তু দর্শকদের কাছ থেকে প্রায় প্রশ্ন পাই যে রেটিনা ছিঁড়ে গেছে বা চোখের ভেতরের পর্দা ছিঁড়ে গেছে। আমরা জানি এটাকে রেটিনাল ডিটাচমেন্ট বলি আমরা। কিন্তু এই যে রোগীরা কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন করেন, আমার রেটিনার পর্দা ছিঁড়ে গেছে, অপারেশন করতে বলেছে, অপারেশন করব, আরো একজন ডাক্তারের কাছে যাচ্ছেন, আরো একটি হাসপাতালে যাচ্ছেন, এগুলো করতে করতে প্রায় দেখা যাচ্ছে যে তাহলে কবে রেটিনার পর্দাটা ছিল? 5 মাস আগে বা 4 মাস আগে। এখন আমি যদি ডাক্তারের তাকে অপারেশনের জন্য বলা হয়, প্রথমেই প্রশ্ন আসে তাহলে আমার দৃষ্টিশক্তি ফিরবে কিনা। এই যে আমি ডাক্তার সুজিতের কাছে আমার প্রশ্ন, এই যে রেটিনাল ডিটাচমেন্ট, সেই রেটিনাল ডিটাচমেন্টের অপারেশন পদ্ধতিটি কি 1 নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে এই যে অপারেশন, এটা কত দিনের মধ্যে করা উচিত যাতে তার দৃষ্টি কিছুটা হলেও ফিরে আসে? ডাক্তার সুজিত। ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। তো রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা ছিঁড়ে যাওয়া, এটা কিন্তু একটা ইমার্জেন্সি। এখানে আহ, বর্তমান যেহেতু করোনা পরিস্থিতি, তারপরও কিন্তু আমরা ইমার্জেন্সি অপারেশন বা ইমার্জেন্সি ব্যবস্থা কিন্তু আমরা চোখের সব হাসপাতালে আমরা খোলা রেখেছি। যে সমস্ত ইমার্জেন্সি গুলা অপারেশন সাধারণত হয়ে থাকে, তার মধ্যে কিন্তু রেটিনাল ডিটাচমেন্ট একটা অন্যতম। কাজেই রেটিনাল ডিটাচমেন্ট হলে আমি বলবো যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে অপারেশন লাগলে তাড়াতাড়ি অপারেশন করে ফেলা ভালো, তাহলে হয়তো বা দৃষ্টিশক্তিটা কিছুটা রক্ষা করা যায়। কিন্তু যদি আমরা মনে করি যে না, এখন আমরা করোনা সিজন, এখন আমি ডাক্তারের কাছে যাব না, তারপরে আবার এই দেশে করবো না, অন্য জায়গায় অন্য দেশে গিয়ে করব, তাহলে তার যেটা সমস্যা হবে যে এরপরে হয়তো রেটিনাটা জোড়া লাগবে অপারেশন করে, কিন্তু তার কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসবে না। এই জন্য আমরা বলবো রেটিনাল ডিটাচমেন্ট মানে হলে, রেটিনা ছিঁড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে রেটিনা বিশেষজ্ঞর কাছে। এবং ডাক্তার যদি মনে করে অপারেশন লাগবে, তাহলে খুব তাড়াতাড়ি অপারেশন করে ফেলা ভালো। কারণ আমরা দেখেছি যদি 24 ঘন্টার মধ্যে রেটিনাল ডিটাচমেন্ট সার্জারি অপারেশন করা হয়, তাহলে অনেকটি অপারেশনের রোগী কিন্তু তার দৃষ্টিশক্তি ফিরে আসে, অনেকটাই ফিরে আসে। কিন্তু যদি দেখা যায় যে এটা 3 মাস 4 মাস দেরি হয়ে গেছে, অপারেশন হয়তো খুব ভালো সার্জন দিয়ে করিয়েছে, অপারেশনও সুন্দর হয়েছে, কিন্তু তার কিন্তু যে সেল গুলা, রেটিনাল সেল গুলা, ফটো রিসেপ্টর সেল, রড স্পোন, সেগুলা পার্মানেন্ট স্থায়ীভাবে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দৃষ্টিশক্তি আর কোনোদিন তার আসবে না। তো এই জন্য আমি বলবো রেটিনা ছিঁড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব রেটিনা বিশেষজ্ঞর কাছে যাবেন, এবং তিনি যদি মনে করেন অপারেশন লাগবে, তাহলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ ডাক্তার সুজিত। দর্শকবৃন্দ, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার শাফিউল, আপনার কাছে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুরোধ, এই যে আমরা একটি করোনা ক্রান্তিকালীন সময় দিয়ে যাচ্ছি, অনেক রোগী আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করছেন, তার মধ্যে কিন্তু চোখ লাল, চোখ দিয়ে পানি পড়া, এই প্রশ্নগুলি আমরা বেশি পাচ্ছি। এই সব রোগীদের জন্য আপনার উপদেশ কি? এই সমস্ত এই ধরনের রোগীদের জন্য আমার যেটা উপদেশ থাকবে সেটি হলো যে আপনার চোখ যদি কোনো কারণে লাল হয় কিংবা চোখ দিয়ে যদি কোনো কারণে পানি পড়ে, তাহলে শুরুতেই আপনি একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। সেটা টেলিমেডিসিনের মাধ্যমেই হোক কিংবা হচ্ছে মানে হসপিটালে যেই হোক, এই পর্যায়ে বা দেশের এই পর্যায়ে টেলিমেডিসিনই বেটার। যদি টেলিমেডিসিনে আপনি আপনার সমস্যার কথা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে, হয়তো উনি কোনো ড্রপ যদি আপনাকে প্রেসক্রাইব করেন বা ব্যবহারের জন্য বলেন, তা দিয়ে হয়তো আপনার চোখটি ভালো হয়ে যেতে পারে। আর খুব বিচলিত হবেন না, খুব বড় ধরনের সমস্যা এগুলো না। বড় ধরনের সমস্যা যদি হয়, যেটা আমি একটু আগে বলেছি, অন্যান্য যে সমস্যাগুলো, চোখটি বড় হয়ে আসছে, এই জাতীয় সমস্যা, বা কোন জায়গায় বড় ধরনের ফুলে গেছে, সেগুলোর ক্ষেত্রে অতি শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিতে হবে, মানে শরণাপন্ন হতে হবে। আর একটি বিষয় যে আমাদের বাংলাদেশ আই কেয়ার হসপিটাল, এটা কিন্তু আমাদের রোগীদের জন্য এখন খোলা, এবং এই হসপিটালে সবসময় আমাদের এখানে ডাক্তার থাকেন এবং সমস্ত সাব স্পেশালিটি বিশেষজ্ঞরাও এই হসপিটালে থাকেন। আপনাদের প্রয়োজনে বা আপনাদের পরিবারের অন্য সদস্যের বা আপনার বন্ধু বান্ধবের প্রয়োজনে আপনারা যদি আমাদের হসপিটালে আসেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার চোখের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ ডাক্তার শাফিউল। চলে যাচ্ছি ডাক্তার সুজিতের কাছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেটিনা রোগীদের জন্য আপনার পরামর্শ কি ডাক্তার সুজিত? ধন্যবাদ। এখন যেহেতু করোনাকালীন একটা বিরাট সমস্যা, যদিও কয়েক মাস হয়ে গেছে, এর মধ্যে আমরা শুধু ইমার্জেন্সি অপারেশন ছাড়া নর্মাল রুটিন অপারেশন বন্ধ রেখেছি। তো তারপর আমরা আস্তে আস্তে নর্মাল অপারেশন হয়তো ধীরে ধীরে আমরা এখন থেকে শুরু করব, যেহেতু লকডাউন শেষ হয়ে গেছে, এখন স্বাভাবিক কাজকর্ম যেত। তবে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে শুরু করব। তবে আপনারা যারা নাকি কোমরবিড কন্ডিশন আছে, যাদের প্রেশার, ডায়াবেটিস এবং অন্যান্য সমস্যা আছে, কিডনি সমস্যা বা অন্যান্য সমস্যা, তারা এই সময় খুব প্রয়োজন ছাড়া আমার মনে হয় চিকিৎসকের কাছে না গিয়ে ভালো। সেই ক্ষেত্রে এবং চিকিৎসকের কাছে যাওয়ার আগে আপনারা ফোন করে সঠিক সময়টা জেনে নেবেন, এবং আমার মনে হয় একজনের বেশি অ্যাটেন্ডেন্স না নিয়ে এবং মাস্ক ব্যবহার করে তারপরে এই নিয়মগুলো মেনে যাওয়াটাই ভালো। এবং খুব জরুরি প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসক দেখাবেন, কিন্তু জরুরি প্রয়োজন না হলে এই সমস্ত হাসপাতালে এই সময় খুব বেশি না যাওয়াই আমার মনে হয় ভালো। এবং সেই ক্ষেত্রে টেলিমেডিসিনের মাধ্যমে যদি চোখের চিকিৎসাটা কিছুটা নেওয়া যায়, সেটা নিয়ে নেবেন। আর যেখানে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, সেখানে তো অবশ্যই ডাক্তার দেখাবেন। আমরা আপনাদের সেবায় আমাদের হাসপাতাল খোলা রেখেছি। আপনারা যে কোনো প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সেবার জন্য প্রস্তুত। ধন্যবাদ ডাক্তার সুজিত। দর্শকবৃন্দ, আই টকের আজকের এপিসোড আমাদের সাথে উপস্থিত ছিলেন ডাক্তার সুজিত কুমার সরকার এবং ডাক্তার শাফিউল মুস্তাফিজ, বাংলাদেশ আই কেয়ার হসপিটাল জিগাতলার রেটিনা এবং অকুলোপ্লাস্টিক বিশেষজ্ঞ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আই টকের আগামী পর্বগুলোতেও আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো। ধন্যবাদ দর্শকবৃন্দ। আই টক চোখ নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান। আই টকের আজকের পর্ব প্রচারিত হয়েছে বাংলাদেশ আই কেয়ার হসপিটাল জিগাতলার সৌজন্যে। বাংলাদেশ আই কেয়ার হসপিটাল একটি পূর্ণাঙ্গ সাবস্পেশালিটি বেসড চক্ষু হাসপাতাল, যেখানে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি এবং সব চোখের সাবস্পেশালিটির বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছে। এই করোনাকালীন সময়ে আমাদের হাসপাতাল কিন্তু খোলা রয়েছে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনাদের জন্য আমাদের অনুরোধ, যখনই আপনার হাসপাতালে চোখের সেবা নিতে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। এই প্রোগ্রামে খেয়াল করবেন, স্ক্রলে আমাদের কল সেন্টারের নাম্বার দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। অবশ্যই যারা হাসপাতালে আসবেন মাস্ক ব্যবহার করে আসবেন। যদি এই মুহূর্তে আপনার জ্বর বা সর্দি কাশি থাকে, আমরা অনুরোধ করব আপনি প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ দেখাবেন। এই জ্বর সর্দি কাশির সমস্যাগুলো ট্রিটমেন্ট করে তারপরে চোখের ট্রিটমেন্ট নিতে আসবেন, এবং
একজন রোগীর সাথে সর্বোচ্চ একজনের বেশি অ্যাটেন্ডেন্ট বা আত্মীয় আনবেন না। মনে রাখতে হবে এই করোনাকালীন সময়ে সচেতনতাই হচ্ছে একমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিজেকে সুস্থ রাখার, আমাদের প্রিয়জনদের সুস্থ রাখার। আশা করি সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।